সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। নতুন এক বাংলাদেশের মাটিতে পা রেখেছেন তারেক রহমান। ১৭ বছর আগে সেনা নিয়ন্ত্রিত সরকারের সময় তার উপরে চালানো হয়েছিল নির্মম নির্যাতন। এরপর তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। সে সময় দলের ভেতরে ও বাইরে জাতীয়তাবাদী রাজনীতি ধ্বংসের খেলায় মেতে উঠেছিল একটি মহল। গণমাধ্যমে তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতির এক ভিলেন হিসেবে উপস্থাপন করা হয়েছিল। জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর জাতীয়তাবাদী রাজনীতিতে এমন বৈরী পরিস্থিতি আর কখনো আসেনি। এমনকি বিদেশে গিয়েও তিনি ও তার পরিবার স্বস্তিতে ছিলেন না। এর মধ্যে একের পর এক পারিবারিক বিপর্যয় সৃষ্টি করা হয়েছে। নির্বাসনে থাকা অবস্থায় ভাইকে হারিয়েছেন, মাকে কারারুদ্ধ করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীকে মিথ্যা মামলায় আটকে রেখে সুচিকিৎসা না দিয়ে বাড়িতে বন্দী রাখা হয়েছিল। এখন তিনি হাসপাতালে আছেন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এখন প্রশ্ন হলো, তারেক রহমানের সামনে চ্যালেঞ্জ কি? তিনি কি পারবেন তার দলের ভেতরে ষড়যন্ত্রকারী ভারতপন্থীদের দূরে রাখতে? বিস্তারিত থাকছে মারুফ রহমানের প্রতিবেদনে। আগামী 25 তারিখে ইনশাল্লাহ আমি দেশে চলে যাচ্ছি। সেজন্যই তারেক রহমান নির্বাসনী থেকে দলের হাল ধরে রেখেছেন। ১.৫ দশকের ফ্যাসিবাদী শাসনে দলের লাখ লাখ নেতাকর্মীকে কারারুদ্ধ করে রাখা হয়েছিল। গুম ও খুনের শিকার হয়েছেন কয়েক হাজার নেতাকর্মী। দীর্ঘ সময়ে বিদেশ থেকে দল পরিচালনা করতে গিয়ে নানা ধরনের ভুল হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তার বড় সাফল্য ছিল স্বৈরশাসকের নানা প্রচেষ্টা সত্ত্বেও বিএনপিকে ভাঙা সম্ভব হয়নি। এটি তারেক রহমানের বড় রাজনৈতিক কৃতিত্ব। বিদেশ থেকেও দলের উপর তিনি কর্তৃত্ব ধরে রাখতে পেরেছিলেন। অথচ 1-11-এর পর দলের মহাসচিব মান্নান ভূঁইয়া সহ অনেক সিনিয়র নেতা বিশ্বাসঘাতকতা করে দল ছেড়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, তার উপর নির্মম নির্যাতনের পেছনে দলের এই নেতাদের কম সক্রিয় ভূমিকা ছিল না। দুই নেত্রীকে মাইনাসের নামে বেগম খালেদা জিয়াকে কারারুদ্ধ করতে এরাই ছিলেন সবচেয়ে বেশি সক্রিয়। তারেক রহমান ১৭ বছর আগে যে রাজনীতির দৃশ্যপটের মধ্য থেকে দেশ ছেড়েছিলেন, গত ১.৫ দশকে তার অনেক কিছু বদলে গেছে। প্রবল প্রতাপশালী ও নিপীড়ক এক শাসকের পতন ঘটেছে। সদল বলে তাদের দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে। গতানুগতিক রাজনৈতিক আন্দোলনের বাইরে তরুণ ছাত্রদের রক্তাক্ত আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন হয়েছে। কোটা প্রথা বাতিলের মতো অরাজনৈতিক বিষয়কে উপলক্ষ করে আন্দোলন গড়ে উঠলেও এই আন্দোলনের ভাষা ছিল সম্পূর্ণ রাজনৈতিক। ছাত্র জনতার অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা হয়ে উঠেছিল ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত এক বাংলাদেশ গড়ে তোলা। ফলে দেশের রাজনৈতিক দলগুলোর জন্য এখন প্রধান চ্যালেঞ্জ হচ্ছে দেশের মানুষ, বিশেষ করে তরুণদের এই আকাঙ্ক্ষা পূরণ করা। চব্বিশের অভ্যুত্থান পরবর্তী সময়ে তারেক রহমানের নেতৃত্বে থাকা জাতীয়তাবাদী দল দেশের প্রধান রাজনৈতিক শক্তি। জিয়াউর রহমানের জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শনের উপর দলটি গড়ে উঠেছে। সেই রাজনৈতিক দর্শন ধারণ করে গড়ে উঠেছে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের রাজনীতি। ৭ই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভাব ঘটেছিল জিয়াউর রহমানের। সিপাহী জনতার বিপ্লবের মূল চেতনা ছিল ভারতীয় আধিপত্যবাদ মুক্ত বাংলাদেশ। ফলে জিয়াউর রহমানের রাজনীতি মূল কেন্দ্রবিন্দু ছিল স্বনির্ভর বাংলাদেশ গড়া, রুশ ভারতের পক্ষপুটে থাকার পররাষ্ট্রনীতি থেকে বেরিয়ে আসা এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে জাতিকে ঐক্যবদ্ধ করা। সিপাহী জনতার অভ্যুত্থানের ৫০ বছর পর বাংলাদেশে হয়েছে আরেকটি গণ অভ্যুত্থান। ১৪,০০০ মানুষের আত্মত্যাগ ও ২০,০০০ মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ ১.৫ দশকের ভারতের পুতুল সরকারকে তাড়িয়ে দিয়েছে। ৭ই নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থানের যে চেতনা, এবারের অভ্যুত্থানের চেতনার মধ্যে তার বড় কোনো ফারাক নেই। এখনও এদেশের মানুষ এমন নেতৃত্ব দেখতে চায় যারা ভারতীয় আধিপত্যবাদ মোকাবেলায় ভূমিকা পালন করতে পারে। ভারত নির্ভর পররাষ্ট্রনীতি বদলে আত্মমর্যাদার পররাষ্ট্রনীতি গ্রহণ করবে। বাংলাদেশের রাজনীতিতে বিদেশি হস্তক্ষেপ বন্ধ হবে। বহুমুখী সম্পর্কের ভিত্তিতে অর্থনৈতিকভাবে বাংলাদেশ গতিশীল হবে।
হাসিনা উৎখাতের আন্দোলনে অংশ নেয়া ছাত্র জনতার কাছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার নাম ছিল অপরিসীম শ্রদ্ধা এবং ভালোবাসার। দেশের ভঙ্গুর ও অস্থির পরিবেশে জাতীয়তাবাদী রাজনীতির ট্র্যাকে দেশকে ফিরিয়ে আনা এখন প্রধান কর্তব্য। দেশের মানুষ বাংলাদেশকে জিয়াউর রহমানের বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে পরিচালিত হতে দেখতে চায়। তারেক রহমানের সামনে দ্বিতীয় চ্যালেঞ্জ হবে জাতীয়তাবাদী দলকে জিয়াউর রহমানের আদর্শে পরিচালিত করা, যাতে দেশের তরুণ ও ভবিষ্যৎ প্রজন্ম এই দলের রাজনীতির সঙ্গে নিজেদের সম্পৃক্ত করার আগ্রহ প্রকাশ করে। দীর্ঘ সময় স্বৈরশাসকের পলায়নের পর রাষ্ট্র পরিচালনার কাঠামোগুলোয় এখন শূন্যতা ও এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। রাজনৈতিক স্থিতিশীলতার মাধ্যমে কেবল এই শূন্যতা পূরণ করা সম্ভব। এজন্য প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে দরকার হবে ন্যূনতম রাজনৈতিক ঐক্য। প্রধান রাজনৈতিক দল হিসেবে তারেক রহমানকে এই ঐক্য প্রচেষ্টা গ্রহণ করতে হবে। রাজনৈতিক দল ও দেশের মানুষকে বার্তা দিতে হবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে ভবিষ্যতে বাংলাদেশের গতিপথ নির্ধারিত হবে। বিরোধী রাজনৈতিক শক্তিগুলোকে সঙ্গে নিয়ে দেশ পরিচালনা করা হবে। বিএনপিকে নিশ্চিত করতে হবে ফ্যাসিবাদ তাড়াতে জুলাইয়ের আন্দোলনের ভিত্তিতে যে রাজনৈতিক সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করা হবে। ফ্যাসিবাদ তাড়ানোর বেদনাদায়ক স্মৃতি যে এদেশের মানুষের মধ্যে এখনো জাগরুক আছে তা মাত্র কয়েকদিন আগে জুলাই আন্দোলনের সামনের সারির মুখ ওসমান হাদির জানাজা থেকে স্পষ্ট। ওসমান হাদির হত্যাকাণ্ডের পর মানুষের প্রতিবাদ ও জানাজা থেকে দেশের মানুষ ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলোর কাছে একটি বড় বার্তা দিয়েছে বলে মনে করা যায়। সম্ভবত তারেক রহমানও এই বার্তাটি পেয়েছেন। দেশে ফেরার পর তার প্রথম রাজনৈতিক কর্মসূচিগুলোয় ওসমান হাদির কবর জিয়ারতের কর্মসূচি রাখা হয়েছে। তার ভাষণে ওসমান হাদির আধিপত্যবাদ বিরোধী অবস্থানের কথা তুলে ধরেছেন। তারেক রহমান সম্ভবত ভালোভাবে উপলব্ধি করতে পেরেছেন হাসিনা পরবর্তী সময় বাংলাদেশের রাজনৈতিক দৃশ্যপট কতখানি বদলে গেছে। বিএনপির নেতৃত্বাধীন একসময় জোটসঙ্গী যারা ছিল বেগম খালেদা জিয়া সরকারের জুনিয়র পার্টনার, তারা হয়ে উঠছে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। এমন পরিস্থিতি বিএনপির নেতাকর্মীদের সামনে নতুন এক চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। কারণ এই নতুন রাজনৈতিক শক্তিকে কিভাবে মোকাবেলা করা হবে তা নির্ধারণ করা দলের জন্য কঠিন। বিএনপি সবসময় আওয়ামী লীগকে মোকাবেলা করে এসেছে। জিয়াউর রহমানের সময় থেকে ইসলামপন্থী দলগুলো ছিল বিএনপির মিত্র, তারা এখন হয়ে উঠছে প্রধান প্রতিপক্ষ। ফলে নতুন এক রাজনৈতিক বাস্তবতার মুখে পড়তে হচ্ছে বিএনপি ও তারেক রহমানকে। আওয়ামী লীগ যেভাবে কিংবা যে ন্যারেটিভে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলোকে মোকাবেলা করেছে, সেই পথে যদি বিএনপি এগিয়ে যায় তাহলে দলটির জন্য বুমেরাং হতে পারে। বিএনপির মুখে আওয়ামী ন্যারেটিভ মানুষকে বিভ্রান্ত করতে পারে। এই ক্ষেত্রে তারেক রহমান এক কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন। সুবিধাবাদী রাজনৈতিক চক্র ও জনসমর্থনহীন বামপন্থীরা তাদের রাজনৈতিক অস্তিত্বের জন্য বিএনপির কাঁধে সওয়ার হয়েছে। শেকরহীন এই রাজনৈতিক চক্র সবসময় পরগাছার ভূমিকা পালন করে। এদের প্রধান কাজ হচ্ছে এক ধরনের আদর্শিক ধোঁয়াশার আড়ালে কাল্পনিক শত্রু তৈরি করা। এই রাজনৈতিক চক্রটি দলের ভেতরে ও বাইরে বিভাজনের রাজনীতি উস্কে দেয়। এরা মূলত যে কোনো পরিস্থিতিতে জাতীয় ঐক্য গড়ে তোলার ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়ায়। এই ধরনের ব্যক্তিরা এখন বিএনপির সামনের সারির মুখ হিসেবে মানুষের কাছে পরিচিতি পাচ্ছে। বিশেষ করে দলের প্রচারবিদ হিসেবে যারা নিজেদের দাবি করছেন, তারা উগ্র সেকুলার ও বিভাজনের রাজনীতির বয়ান সামনে আনছেন। তাদের অনেকের বিরুদ্ধে রয়েছে ইসলামোফোবিয়ার অভিযোগ। স্বাভাবিকভাবে ইসলামী মূল্যবোধের ভিত্তিতে গড়ে ওঠা দল বিএনপি ধীরে ধীরে মানুষের সামনে নতুন এক পরিচয় নিয়ে হাজির হচ্ছে। তারেক রহমান এই সুবিধাবাদী প্রচারবিদদের কতটা লাগাম টেনে ধরতে পারেন তার উপর দলের ভাবমূর্তি অনেকাংশে নির্ভর করছে। তারেক রহমান দীর্ঘ সময় নির্বাসনে থাকলেও দলের উপর যে তার পূর্ণ কর্তৃত্ব আছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি দেশে ফিরেছেন একেবারেই নির্বাচনের আগে। দীর্ঘ সময় দেশের বাইরে থাকায় দলের ভেতরে যে নানামুখী স্রোত তৈরি হয়েছে সেগুলো মোকাবেলা করা তার জন্য কম বেশি চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। বিএনপির মতো বড় দলে প্রার্থী হওয়ার মতো আগ্রহী ব্যক্তির অভাব নেই। তিনি দেশে ফেরার আগের দিন জোট ও দলের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।
কিছু ক্ষেত্রে এর প্রতিক্রিয়া হয়েছে। নির্বাচনের আগে দলের ভেতরের এই বিরোধগুলো কমিয়ে আনা হবে অভ্যন্তরীণ রাজনীতির প্রধান কাজ। দেড় দশকের নিপীড়নমূলক শাসন এবং একটি রক্তাক্ত গণঅভ্যুত্থানের পর দেশের মানুষের, বিশেষ করে তরুণদের রাজনৈতিক ভাবনায় বড় ধরনের পরিবর্তন এসেছে। এই তরুণদের সঙ্গে বিএনপির নেতৃত্বের সংযোগের ঘাটতি আছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বিদেশি গণমাধ্যম, থিঙ্ক ট্যাঙ্কগুলো তাকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে তুলে ধরছে। বাংলাদেশের দৃশ্যমান রাজনৈতিক বাস্তবতায় এটা স্বাভাবিক। ফলে নির্বাচনে বিজয়ী হওয়ার আগে তারেক রহমানকে বাড়তি চাপ নিতে হচ্ছে। ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপিকে তরুণদের আকাঙ্ক্ষা ধারণ করার প্রশ্নটি বড় হয়ে দেখা দেবে। ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনা তারেক রহমান সহ অন্য নেতাদের জন্য এক কঠিন পরিস্থিতি তৈরি করেছে। ওসমান হাদির মৃত্যুর মধ্য দিয়ে 24শে জুলাই বিপ্লবের পরে আরেকটি বিপ্লবের জন্ম নিয়েছে। হাদির একটি কণ্ঠস্বর পরিণত হয়েছে অযুত নিযুত কণ্ঠস্বরে। সাধারণ মানুষ যে আধিপত্যের বিরুদ্ধে স্বাধীন, সার্বভৌম ও ন্যায়নীতির নতুন এক দেশ চায়, তার সামান্য নমুনা দেখা গেছে এই ঘটনায়। মানুষ এবার বুঝতে পারছে বিপ্লবের মৃত্যু নেই, মানুষ চলে যায়, কিন্তু রাষ্ট্র কাঠামো যে জনতার এবং বিপ্লবের মৃত্যুতে বিনাশ হলো না। অঙ্গীকার ও প্রত্যয় নিয়ে একজনের বদলে বহুজনে কথা বলে, তা বাস্তবায়ন করে। বিপ্লব এখনো অসমাপ্ত। এই বিপ্লবের চেতনা ধারণ করে ভারতপন্থীদের পরিত্যাগের মধ্যে রয়েছে তারেক রহমানের রাজনৈতিক সাফল্য। হাদিকে হত্যা করা হয়েছে, ওসমান হাদি শহীদ হয়েছে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।